গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আপনি মনে করেন কিনা জ্বালানি এবং হাম ইস্যুর মধ্যে মানুষ আসলে গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে খুব বেশি আগ্রহী হবে বা তাদেরকে পাশে পাবেন? জি। আবারও ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই প্রসঙ্গে আসার আগে বাবুল ভাই বেশ কিছু কথা বলেছেন। বাবুল বলছেন যে সরকারকে কেন বিরোধী তেল আইনা দিয়ে বলছে না যে কম দামে আমরা তেল নিয়ে আসছি। খুব চমৎকার ইয়ে বাবুল ভাই। দেখেন, সরকার বলছে আমার লাগবে না, আমার পর্যাপ্ত তেল আছে। বারবার বলছে, একবার নয় দুইবার নয়, সংসদে বলছে, মন্ত্রণালয়ে বলছে, বিজ্ঞপ্তি দিয়ে বলছে, বারবার বলতেছে যে সৌরভ সাহেব বলতেছিল যে তেল আসছে, তেল আছে, এইটাই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। সরকার এটাও বলছে 200 কোটি টাকা প্রত্যেকদিন ভর্তুকি দিচ্ছে। একটু বলে যে সুতরাং সরকার তো বলছেই না যে করেন। দ্বিতীয়ত, সরকারকে সরাসরি সাজেশন দেওয়ার জন্যই সংসদে উত্থাপন করা হয়েছিল মুলতবি প্রস্তাব তারা গ্রহণ করেনি। তৃতীয়ত হলো, সরকার এটা না করার পরে মাননীয় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়ে সরকারকে কয়েকটা সুপরামর্শ দিয়েছেন। সেখানে বলেছেন যে বিকল্প তেলের বাজার খুঁজতে হবে, সেক্ষেত্রে কোথায় পাওয়া যায় সেটাও তিনি বিবৃতিতে উল্লেখ করেছেন। D8 এর সাথে কথা বলার কথা বলেছেন, ওআইসির সাথে কথা বলার কথা বলেছেন, মুসলিম বিশ্বের সাথে বিশেষ গুরুত্ব দেয়নি। সরকার তো এগুলো তো মনে হয় গুরুত্বও দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনাও হয়েছে। দিয়েছে কিন্তু স্বীকার তো করবে না। যে এই জায়গা থেকে তারা গুরুত্ব দিয়েছে, এই বিবৃতিতে দিয়েছে, এটাই তো স্বীকার করবে না বাবুল ভাইরা, স্বীকার করবে না, মনে করবে না, কারণ এটা মানে স্বীকার করলে তো তাদের রাজনীতি আর থাকছে না। তারপরে হলো বাবুল ভাই বলেছেন যে বিবৃতি কোথায় দিয়েছে, ওই যে বিবৃতির ব্যাপারটা একটু বলবেন। জামাতের আমির তিনি আসলে কোথায়, জামাতের যে অফিসিয়াল পেজ আছে সেখানে দেওয়া হয়েছে। জামাত ইসলাম সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের, আমি একটু বলি, শফিকুর রহমানের যে ব্যক্তিগত পেজ আছে সেখানে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়াতেই দেওয়া হয়েছে, পার্লামেন্টে দেওয়া হয়নি। না, পার্লামেন্টে এই ধরনের 300 ধারা বিবৃতি দেওয়ার সুযোগ বিরোধী দলের পক্ষ থেকে থাকে না। আচ্ছা, ঠিক আছে, মন্ত্রী পরিষদে থাকে। সারাদিনই দেন উনি বক্তব্য। ওকে, আপনি বলুন। জুলাই গণভোট বাবুল ভাইরা মেনে নিয়েছে, বাবুল ভাইরা গণভোটে কেন আসছে, আসার মাধ্যমে মেনে নেওয়ার প্রমাণ করছে, এটা বাবুল ভাই বলছে। বাবুল ভাই যেমন অকপটে স্বীকার করলো যে বৈশ্বিক সংকট আছে, এটাকে আলাদা করে অ্যাড্রেস করতে হবে কেন, অথচ স্পষ্টভাবে অস্বীকার করা হচ্ছে যে সংকট নাই। এটা মাননীয় জ্বালানি মন্ত্র বলছে কোনো সংকট নাই, বরং কৃত্রিম সংকটের চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, এই কথা বলা হয়েছে। সুতরাং সংকট নেই। এটা কি একটু বলবেন? মানে এখানে সরকার বলেছে সংকট নেই, কিন্তু মানুষের ভোগান্তির কথা কি অস্বীকার করেছে সরকার? নিঃসন্দেহে অস্বীকার করা তো স্বীকারই করেনি, অস্বীকার করবে কি? কিন্তু সরকার তো এটা বলছে যে প্রতিদিন 100 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। অস্বীকার করেছে, হ্যাঁ, সংসদে তো এটাও বলা হচ্ছে যে প্রতিদিন 200 কোটি টাকার ভর্তুকি দিচ্ছে। জ্বালানি মন্ত্রী তার বিবৃতিতে এই সরকার মানুষের এই ভোগান্তির বিষয়ে স্বীকার করেনি। আমি এরপরে যেটা আসছি, ভাই বলছেন যে গণভোট তারা মেনে নিয়েছে, স্পষ্ট করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোটের যে আদেশ সেটা অবৈধ, গণভোট যে হয়েছে সেই প্রক্রিয়াটা অবৈধ, গণভোটের যে অধ্যাদেশ সেই অধ্যাদেশকে তারা ল্যাপস করে দিয়েছে, অর্থাৎ এটা উত্থাপনের উপযুক্ত নয়, এটা আইনে কার্যকর করেনি তারা। অর্থাৎ গণভোট সংক্রান্ত যত আইনি বিষয় আছে সবগুলোকে সরাসরিভাবে অস্বীকার করেছে। বাস্তবিক পক্ষে সংসদে তারা অনুত্থাপন করে এটাকে অকার্যকর করে দিয়েছে। সুতরাং গণভোটে কোনো কিছু আর জায়েজ রইল না। মাননীয় সরকার দলীয় বেঞ্চ থেকে এই কাজগুলো সবগুলো করা হয়েছে। এগুলো করার মধ্য দিয়ে এখন যদি আবার বলে যে আমরা তো গণভোট সব মেনে নিয়েছি, গণভোটের পক্ষে আমরা আছি, গণভোটের মানে আগের অবস্থানে আমরা আছি, এটা আসলে যথাযথ না, কোনোভাবেই যথাযথ না। মনে হয় বাবুল ভাই কিছু বলতে চাচ্ছে। গণভোট ইস্যুটা শেষ করেন। হ্যাঁ, শোনেন, খুবই সিম্পল কথা। হ্যাঁ, গণভোটের আদেশটা অবৈধ ছিল, কারণ রাষ্ট্রপতি তখনই আদেশ দেন যখন সংবিধান থাকে না, যখন দেশের, যেমন আমরা স্বাধীনতা পরবর্তীতে আমরা দেখেছি, কিন্তু তারপর থেকে রাষ্ট্রপতি আদেশ দেন আর কোনো এখতিয়ার নাই। শুধু তাই না, সংসদে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে আমি যখন রাষ্ট্রপতিকে বললাম আপনি এরকম একটা, আমি তো অনেক চাপে ছিলাম, মানে চাপে পরে উনি এটা করেছেন। তৃতীয়ত হচ্ছে তারপরও গণভোটে আমরা গিয়েছি, মেনে নিয়েছি, এবং তারপর আমরা ভোটও দিয়েছি। তারপর কি হয়েছে, যখন ভোটটা হয়ে গেছে এটাকে তো আর আইনে পরিণত করবার কোনো দরকার নেই, কারণ আমার তো আর
মানে পরবর্তীতে আবার গণভোটের দরকার নাই। ফ্যাক্টম ফেলে কাজেই গণভোটের আদেশটাকে আবার কেন আমাকে আইনে পরিণত করতে হবে, এটার কোনো যৌক্তিকতা আমার নাই। যে মানে আমি জানি না কেন তারা এটা বারবার বলেন। ওনারা একটা কথা বারবার বলেন, আমরা কেন ওই আদেশের অধীনে আমরা কেন শপথ নিলাম না, ওখানে একটা বিষয় আছে। বিষয়টাও খুব ক্লিয়ার। আমরা সংসদের পার্লামেন্ট মেম্বার হিসেবে আমরা নির্বাচিত হয়েছি। ওই আদেশটা যে লাস্ট সময় যে সময় দিয়েছে, আমরা তো তখনই ইতিমধ্যে আমরা কিন্তু মাঠে, আমরা নির্বাচনের মধ্যে এই সময়ে আদেশটা দেয়া হয়েছে। তো আমরা তো ওই আদেশ অনুযায়ী চলতে তো বাধ্য নই, কারণ এখানে আমাদেরকে জনগণ যখন ভোট দিয়েছে অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, আমরা কোথাও বলিনি আমরা কোন নির্বাচনের কোথাও কোনো বিএনপির সদস্য বা ধানের শীষে মার্কা নিয়ে নির্বাচন করেছে এমন কেউ বলেননি যে আমরা দুই জায়গায় শপথ নিব। আমরা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে, আমরা শপথ নিয়েছি সেই অনুযায়ী। সালাউদ্দিন আরবি, একটা বিষয় নিশ্চয়ই আপনি শুনেছেন, যেটা চিফ হুইপ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এবং আইনমন্ত্রী নিজেও আলাদা প্রোগ্রামে এটা বলেছেন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ সংক্রান্ত ইস্যু, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিরোধী দলের সঙ্গে আগামী 15ই মের পর একটা আলোচনা করা হবে অংশীদারিত্বর ভিত্তিতে, অর্থাৎ যারা অংশীদার আছে সবাইকে নিয়েই আলাপটা হবে। একই সঙ্গে বলা হচ্ছিল কোনো অধ্যাদেশই যেগুলো হয়নি, 16টা অধ্যাদেশ, সেগুলো আসলে বাই কনসালটেশন ছাড়া, কোনো রকমের আলোচনা ছাড়া বিরোধী দলের সঙ্গে সরকার এটা করবে না। সরকার ভাববে, বিরোধী দলকে নিয়েই সমাধান করার চেষ্টা করবে। তারপরও কেন আসলে এখন এই 2 সপ্তাহে সংসদে বলেছে, সেক্ষেত্রে আপত্তির জায়গাটা কোথায় বা কেন মানছেন না এটা? জি ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা এগুলোকে সাধুবাদ জানাই, প্রথমত সরকারের এই চিন্তাকে সাধুবাদ জানাই, কিন্তু আশঙ্কার জায়গা কি, সংসদে সর্বোচ্চ ফোরাম হলো কার্য উপদেষ্টা কমিটি, যেখানে সংসদের সর্বোচ্চ ব্যক্তিরা থাকেন। কার্য উপদেষ্টা কমিটিতে মাননীয় স্পিকারের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় 133টি অধ্যাদেশের সবগুলো সংসদে উত্থাপিত হবে, সেখানে আলোচনার ভিত্তিতে যেগুলো ল্যাপস হওয়া সেগুলো ল্যাপস হবে। কিন্তু সকলের ঐক্যমতের ভিত্তিতে, স্পিকারের রুলের ভিত্তিতে সেখান থেকে চলে আসা বিরোধী দলের কনসার্ন ছিল, জানা সুযোগ ছিল, কথা বলার ছিল, বলা হয়েছে আপনারা চাইলে পরবর্তীতে সে কথাগুলো বলতে পারবেন। আমি দুঃখিত, বলতে বলতে বিদ্যুৎ চলে গেছে, এটা আমাকে আশা করি শুনতে পাচ্ছেন। আমি জি 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 বলছি যে মানে এই যে একেবারে সবাই ঐক্যমত হয়ে মাননীয় স্পিকারের উপস্থিতিতে আলোচনা হওয়ার পরেও সরকারি দল কিন্তু সংসদে এসে এটা অস্বীকার করলো এবং 133টি বিল উত্থাপন না করে সাউদির আরবে একটু সুযোগ দেন। আমরা দুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনছিলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বললেন 18 মাসের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, মানে অন্তর্বর্তী সরকার ছিল, সে সময় তাড়াহুড়া করে শেষের দিকে এই 133টা অধ্যাদেশে অনেক কিছু করা হয়েছে। তার ভিতরে গুম, মানবাধিকার এবং বিচার বিভাগ সহ এরকম সেন্সিটিভ ইস্যু রয়েছে। কাজে তাড়াহুড়া করে যেহেতু করা হয়েছে, এখন আমরা নতুন করে আলোচনা করে সবার মতামত নিয়ে জিনিসটা আরো ভালোভাবে করতে পারি কিনা। তিনি নিজেও বলেছেন যে আমি নিজেও গুমের শিকার হয়েছি। এই প্রসঙ্গে আসছিলাম, যেখানে সর্বোচ্চ ফোরাম মাননীয় স্পিকারের কার্যনির্বাহী পরিষদেই সিদ্ধান্ত হয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে করব। বিরোধী দলের নেতার উপস্থিতিতে যেখানে সর্বোচ্চ ফোরাম কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে আলোচনা হলো যে আমরা এই বিষয়গুলো উত্থাপন করব, তারা এই কথা রাখেনি। আসলে সংসদে এসে পুরো পোল্টি মেরেছে, আমি একটু শেষ করি, পোল্টি মেরেছে। এখন মাননীয় চিফ হুইপ বলেছেন, আমি শুরুতেই সাধুবাদ জানিয়েছি, আমার মনে হয় এটাতে অংশগ্রহণও করা হবে, কিন্তু অংশগ্রহণ করার ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো হবে সেই সিদ্ধান্ত গণভোটের রায়ের আগে যেভাবে হায়ের পক্ষে প্রচারণা করে মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে প্রতারিত করে পরবর্তীতে এখন বলছে হ্যাঁ ভোট অবৈধ ছিল, আদেশ অবৈধ ছিল, অধ্যাদেশ ল্যাপস করে দিল, জনগণের সাথে এত বড় প্রতারণা করার পরে আমাদের সাথে কার্য উপদেষ্টা কমিটিতে সিদ্ধান্তের পর প্রতারণা করে এখন আমরা প্রতারণা শব্দটা বলতে পারি, কারণ গণভোট তো বাতিল হয়ে যায়নি। আমরা কি এখনই প্রতারণা বলতে পারি, কারণ গণভোট তো বাতিল হয়ে যায়নি। কেন বলতেছেন বাতিল হয়ে যায়নি? গণভোটের ভিত্তিতে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা, শপথ নেয়নি, প্রথম দিনই এটা বাতিলের পথ দিয়েছে। দ্বিতীয়ত এই অধ্যাদেশকে অবৈধ বলছে, বাতিল অবৈধ বলার পরে আর বাতিল না হওয়ার তো কোনো উপায় থাকে না, অধ্যাদেশটাকে ল্যাপস করা হয়েছে। এইখানে বাবু এখন বললেন যে এটার আসলে কোনো কার্যকারিতা থাকে না, তাহলে কোন কারণে আপনারা বলছেন গণভোটকে তারা মেনে নিয়েছে? কোন কারণে আপনারা বলছেন যে গণভোটের পক্ষে আছে? এই প্রশ্নটা একটা যদি এই যে যেই প্রশ্নটা বললেন
ততটুকুর ব্যাখ্যাটা আমি ফজলুদ্দাহ বাবুলের কাছ থেকে নেব। ফজলুদ্দাহ বাবুল, আপনি শুনছিলেন সালাউদ্দিন আইয়ুবী বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন, তার ভিতরে শুধুমাত্র এটুকুর উত্তরটা আপনার কাছ থেকে চাই। ঠিক কি কারণে আমরা এখনো বলতে পারি যে সরকার গণভোট বাতিল করেনি? কারণ অনেক কিছুই তো সরকার বলছে, আদেশ অবৈধ, একটু আগে আপনি বললেন ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিডের কথা বলা হচ্ছে, যেটা ঘটনাক্রমে সিদ্ধ, এবং সরকারের পক্ষ থেকে যারা আসলে আপনার মেম্বার অফ পার্লামেন্ট আছেন তারা আসলে শপথও নেয়নি সংস্কার পরিষদের। তাহলে আসলে কিভাবে বিরোধী দল বুঝবে যে এটা বাতিল হয়নি? শুরুতে যেটা বললাম, ন্যারেটিভ দিবে, এটা খুব স্বাভাবিক, এবং যার যারটা শেষে বলবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বাস্তব ঘটনাটা হচ্ছে এই আদেশের ভিত্তিতে ভোট হয়েছে, গণভোট, গণভোটের রায় এসেছে। গণভোটের রায়টা মূলত হচ্ছে জুলাই সনদটা আমরা ইমপ্লিমেন্ট কিভাবে করব, এবং সেটার একটা গণরায়, সে গণরায়টা প্রয়োজন ছিল, সেটা হয়ে গেছে। এখন যে অধ্যাদেশটা নিয়ে ওনারা বলছেন, সে অধ্যাদেশটা তো তার ভিত্তিতে তো একটা ইলেকশন হয়েছে, তো সেই গণভোট হওয়ার পর তো আর সেই অধ্যাদেশের কার্যকারিতা থাকে না। এ তো বিএনপি তো আর বাতিল করেনি, এটা যখন এক্সিকিউট হয়ে গেছে তারপর তো এটা আপনি আপ বাতিল হয়ে গেছে, এখানে তো বিএনপির কোনো হাত নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে এটাকে কি বিএনপি অ্যাভয়েড করছে কিনা। বিএনপির এখানে অ্যাভয়েড করার বা একসেপ্ট করবার কিছু নাই। সেটা হচ্ছে পার্লামেন্ট স্বাধীন, স্বাধীন পার্লামেন্ট যে সিদ্ধান্ত যখন নিবে সেটাই হবে। উনি যেটা বলেছেন যে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত হয়েছে, এগুলা নিয়ে আলোচনা হবে, এগুলাকে আমরা সংবিধানে ইনকর্পোরেট করতে হবে, উনি বলেছেন। আমরা কি বলছি, আমরা কি করব না? আমরা কিন্তু সংসদে বলেছি এগুলো নিয়ে আলোচনা হবে, এগুলো ইনকর্পোরেট হবে। এগুলো নিয়ে বিএনপির যে নোট অফ ডিসেন্ট ছিল, যেটার ভিত্তিতে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, যে নোট অফ ডিসেন্ট, যে জুলাই সনদ, যে গণভোট, সেটা বিএনপি কার্যকর করবে। আমরা কবে বললাম যেটা করব না? আপনারা যখন দেশে হাম, জ্বালানির মতো সিরিয়াস ইস্যুগুলো যখন দেশে, তখন আপনারা রাজপথে যেতে চান, আপনাদের ভালো লাগে, আপনার রিস্টাবলিশমেন্ট আপনাদের খুব ভালো লাগে। আচ্ছা, আমি হামিশুতে একটু আসি। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছ থেকে শুরু করে তারপর ধাপে ধাপে আসব। প্রথমত, গণভোট, অধ্যাদেশ কিংবা সংবিধান সংস্কার বা সংশোধন, এই ইস্যু নিয়ে আলাপটা আপাতত এই পর্যন্তই থাকুক। আমি হাম নিয়ে আলাদা করে একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি। আজকে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মহামারী স্পেশালিস্টের সঙ্গে কথা হচ্ছিল আমাদের, আমরা প্রতিবেদনও তৈরি করেছি, এবং আমাদের একটা প্রশ্ন ছিল, আমরা রাজশাহীকে হামের হটস্পট দেখছিলাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি খোদ রাজধানী হচ্ছে হটস্পট, রাজশাহীতে অনেকটা কমে গেছে। এবং এর একটা ব্যাখ্যা হচ্ছে যে টিকার কার্যকারিতা শুরু হয়েছে, আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হবে, পরিস্থিতি বদলাবে। এটা হচ্ছে প্রেক্ষাপট, এটা বিশেষজ্ঞদের মতামত। কিন্তু আপনারা বলছেন হাম নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ। একটু ব্যাখ্যা দেবেন ছোট করে? ধন্যবাদ। আমি এটার সাথে একটু যুক্ত করি, সেটা হলো যক্ষার যে কি থাকার কথা, যে প্রস্তুতি থাকার কথা, আপনি আজকে 2-3টা পত্রিকায় এসেছে যে যক্ষার কিটেরও সংকট শুরু হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ এই যে ব্যবস্থাপনায় হাম নিয়ে সংসদে একজন মাননীয় সংসদ সদস্য প্রশ্ন করেছিলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী উত্তর দিয়েছেন। উত্তরে তিনি বলেছেন যে হামের যে প্রস্তুতি সাধারণত নেওয়া হয় সেটা হলো টিকা এনে সংগ্রহে রাখা হয়, যথাসময়ে টিকা দেওয়া হয়। গত কয়েক বছর ধারাবাহিকভাবে টিকা থেকে আমাদের শিশুরা বঞ্চিত হয়েছে, এই কারণে আসলে এখন এটার প্রাদুর্ভাব বেড়েছে। মন্ত্রী মহোদয় তখন বলেছিলেন যে খুব শীঘ্রই আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এবং আমরা যে তেল যেমন খালি আসতেছে, এরকম হামের টিকাও আসছে, সংকটটা আসলে সমাধান হয়ে যাবে। কিন্তু আপনি যে আশঙ্কার কথা বললেন, এটাতে বোঝা যাচ্ছে তেলের মতো আসছে, সংকটে থেকে যাচ্ছে। বিষয়টা বাস্তব। এই জায়গা থেকে আপনি যেভাবে ব্যাখ্যা দেন হামের যে সংকট, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অস্বীকার তো করা যাচ্ছে না, কিন্তু আমি আপনার কাছে এটুকু জানতে চাচ্ছি যে পরিস্থিতি যেই জায়গাটাতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল, সেই জায়গাটা ভালোর দিকে যাচ্ছে, সেই জায়গা থেকে কোনো আশাবাদ আপনারা পাচ্ছেন কিনা, বা কেন বলছেন আসলে সরকার ব্যর্থ, এই ব্যাখ্যাটা একটু জানতে চাচ্ছিলাম ছোট করে আর কি। যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে, এই মৃত্যুর দায় কি সরকার নিবে না? নিঃসন্দেহে সরকারকে নিতে হবে। এইটাকে আপনি কিভাবে ছোট করে দেখবেন? ছোট করে দেখার তো কোনো সুযোগ নেই।
যে মানুষগুলো এখন আক্রান্ত হয়েছে এগুলো সুচিকিৎসা যদি বঞ্চিত হয়, সুচিকিৎসা যদি না পায়, সেখানে অনেকগুলো ইস্যু ছিল, আইসিইউ বেডের কথা ছিল, এই কথা ছিল। আজকেও বাগেরহাটের 2 আসনের এমপি, বাগেরহাট সরকারি যে হাসপাতাল রয়েছে সে সরকারি হাসপাতালে 10টা আইসিইউ অকেজ অবস্থায় পড়ে আছে বলেছে। অথচ ওই দিন মন্ত্রী মহোদয় তাহলে একেবারে আলাপটা শেষ করে এইভাবে যে কি করা যেতে পারতো হাম নিয়ন্ত্রণে। সালাউদ্দিন আহমেদ, আমরা আলাপটা শেষ করব, আপনি শুধু এটুকু আমাকে একটু বলবেন ছোট করে, তারপর আমি একটু এগোবো। সেটা হচ্ছে যে সরকার আসলে হাম নিয়ন্ত্রণে কি কি করতে পারতো। আমার একটা প্রশ্ন আছে ওনার কাছে হাম নিয়ে। আচ্ছা, তাহলে আপনি করেন। জি সালাউদ্দিন আহমেদ ভাই, আপনি কি বলতে পারবেন যে হামের টিকা যেহেতু দেশে ছিল না, এইটার অর্ডার দেয়া, প্রকিউর করা, এটার শিপমেন্ট করে নিয়ে আসা এবং উপজেলায় পৌঁছানো পর্যন্ত সর্বমোট কতদিন সময় লাগে এই টোটাল লজিস্টিক সাপোর্টে, যদি আপনি আমাকে বলতে পারেন? এই তথ্য আমার কাছে নাই, এটা আমার জানার কথাও না। এটা আমার কাছেও কিন্তু নাই, যদি একটা ধারণা। এই তথ্যটা খুব স্বাভাবিক একটা তথ্য। আপনি যদি বাই ইয়ারে নিয়ে আসেন, আপনার অন্তত 7 দিন লাগবে এটা প্রকিউর করে, এটা অর্ডার প্লেস করে, তারপর আর আপনি যদি সরকারি শেষ কথার মধ্যে আপনি যদি সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী নিয়ে আসেন, তাহলে এটা অর্ডার দিতেই লাগবে 1 মাস, কারণ আপনার বিভিন্ন জায়গাতে টেন্ডার নিতে হবে। আমরা হু থেকে এটা নিয়ে আসতেছি, 1 নিয়ে এসেছি, 2 এত দ্রুত সময়ে, 2 আমার কথা শেষ করতে দেন, এটা উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে, শিডিউল হয়ে গেছে। আপনার উপজেলার শিডিউল হয়তো আপনি পাবেন, আমার উপজেলার শিডিউল আমি আজ সকালে পেয়েছি। 24 তারিখ থেকে এটা প্রত্যেকটা ইউনিয়নে হচ্ছে। 2 আপনি পেয়েছেন কিনা জানি না, একটু বলবেন প্লিজ। পেয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আর হাম নিয়ে সংসদ বসছে কত মাস হলো? মাস 6 হবে নাকি? মানে কতদিনের সংসদ একটু বলবেন প্লিজ। সংসদ তো আরো কম। জি কত দিনের সংসদ? আরো কম। সংসদ তো 1 মাসের, মানে হামের যে বলতে পারেন যে হামের যে প্রাদুর্ভাবটা শুরু হয়েছে, কারণ গত 17 বছর কি এই তারেক রহমান পার্লামেন্ট মেম্বার ছিল, প্রধানমন্ত্রী ছিলেন? মানে আপনি এই প্রশ্নগুলো উত্তর দিলে হয়ে যায়। বাইরে সমালোচনার জন্য সমালোচনা না করে একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সৎ মানুষ, সর্দার সাখাওয়াত হোসেন বকুল যেভাবে ম্যানেজ করেছেন, এটা বিরল। আমি শুধুমাত্র চামচামি মনে করবে মানুষ, এই জন্য ওনার কাছে যে থ্যাংক ইউ দিইনি, বাট আমি রিয়েলি মানে সারপ্রাইজড হাউ হি হ্যাজ ম্যানেজড অল দিস সাপ্লাই চেইন প্রসেস। তাহলে এটা একটু বলবেন, মানে এই যে চেষ্টাগুলো, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তৎপরতাগুলো, এগুলো কি বিবেচনা করছেন না? নিশ্চয়ই আপনাকে এগুলো বিবেচনা করতেই হবে, কিন্তু এটাও তাহলে হামে সরকার ব্যর্থ, এগুলো বিবেচনা করতে হবে, কিন্তু এটাও বিবেচনা করতে হবে যে মানুষগুলোর জীবন গিয়েছে, যে মানুষগুলো এখন আক্রান্ত অবস্থায় বিভিন্ন জায়গায় চিকিৎসাহীনতায় ভুগছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তো আমি তো বললাম যে একটা টিকা নিয়ে আমি বাড়ি যাওয়ার সময় আমার রাস্তা খানাখন্দ, এখন আমাকে সড়ক মন্ত্রীকে বকাঝকা দিতে হবে। যিনি অসুস্থ হয়েছেন তিনি চিকিৎসা ঠিক মতো পাচ্ছেন কিনা, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সালাউদ্দিন আহমেদ খুব চমৎকার করে বলেছেন, কারণ আজকে আমরা প্রতিবেদনে দেখছিলাম যে অনেকে আসলে মানে হাসপাতালে চিকিৎসার সংকটে, বিশেষ করে নিম্নবিত্তরা, তারা আসলে হাসপাতালে যে বারান্দা থাকে, যে ওয়ার্ডের বাইরে, এটার সাথে আমি একমত, হ্যাঁ সেখানে আছে, এবং তাদের সবারই একটাই দাবি অন্তত যেন সরকারের দিকে মনোযোগী হয়। সালাউদ্দিন আহমেদ, আপনার কথাগুলো আমরা ধরতে পেরেছি এবং নিশ্চয়ই এটাও শুনেছেন। ফজলুদ্দিন বাবুল, আমি আপনার একটা মতামত জানতে চাই। সোহরাব হাসান, প্রথমত হচ্ছে এখন জ্বালানি সংকটের কথা তো বলা হচ্ছে, আবার মধ্যপ্রাচ্যে যে ভূ রাজনৈতিক সংকট, বাংলাদেশের প্রভাব তার উপরেও পড়তে যাচ্ছে। এখন এমন পরিস্থিতি আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যে আমরা চাইলেই ভিন্ন কোনো দেশ থেকে আসলে জ্বালানি কিনতেও পারছি না, আমাদের তো যুক্তরাষ্ট্রের অনুমতিটা লাগবে, যে এগ্রিমেন্টে আসলে শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশে স্বাক্ষর করা। হাম আবার একটা নতুন মাথা ব্যথা না। হামের বিষয়টা তো মোটামুটি সরকার সামাল দিচ্ছে। জ্বালানিটা সামাল দেওয়ার এটা তাদের আয়ত্তেই নেই, আর শুধু আমাদের দেশে না, অনেক দেশেরই। এখানে একটা বিষয় হচ্ছে, আপনি বলছেন যে আমেরিকান, রাশিয়া থেকে বা অন্য উৎস থেকে আমরা জ্বালানি নিতে পারি।
আর সেখানে যুক্তরাষ্ট্রের অনুমতির চেয়েও যে সমস্যাটি হলো, বিশেষ করে রাসায়ন যে আমরা অপরিশোধিত তেল যদি আনি, সেটা আমাদের রিফাইনারি এখানে শোধন করতে পারবে না, এটা ভারতে শোধন করতে পারবে। তাহলে রাশিয়া থেকে আসবে ভারতে, সেখান থেকে শোধন করে বাংলাদেশে আসবে। এটা দীর্ঘ প্রক্রিয়া এবং সময়ের ব্যাপার। আর সুতরাং আমাদের তেল দরকার তো এখনই। সবচেয়ে যদি আমরা আশা করি যে যুদ্ধটা প্রলম্বিত হবে না, যদি কালকেই আমরা একটা সুখবর পাই, সেটা হবে বাংলাদেশের জনগণের জন্য একটা বড় আনন্দ সংবাদ, ঈদের মতো আনন্দ সংবাদ যে যুদ্ধটা শেষ হয়ে গেছে। না হলে এই এক মাসের বেশি, প্রায় দেড় মাসের যুদ্ধের যে ক্ষয়ক্ষতি ভয়াবহ। বাংলাদেশের মতো অর্থনীতির দেশ, প্রধানমন্ত্রী 200 কোটি ডলার সহায়তা চেয়েছেন। বিশ্বব্যাংক বাজেট সহায়তা দেবে, IMF সহায়তার কথা বলছে। এর মধ্যে আবার IMF এর একটি সহায়তা আমরা পরবর্তী কিস্তি পাবো কিনা এটা নিয়ে প্রশ্ন আসছে। সবটা মিলে মানে অর্থনীতি কিন্তু ভালো নেই, এবং সামনে বাজেট, সরকারের জন্য কিন্তু বেশ কঠিন চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জের উপর যদি বিরোধী দল আরও চ্যালেঞ্জ বাড়িয়ে দেয় রাজপথে, তাহলে তো মানে একটা কঠিন অবস্থা হবে। আর এই যে জুলাই সনদ নিয়ে যে তর্ক বিতর্ক আন্দোলন, এর পিছনে হচ্ছে আস্থার সংকট। মানে বিরোধী দল কোনোভাবেই মানতে পারছে না, যে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে সরকারি দল এটি বাস্তবায়ন করবে বা সরকার বাস্তবায়ন করবে। আর সরকারের কিন্তু দৃষ্টিভঙ্গি পার্থক্য। সরকার হচ্ছে জুলাই সনদ যে সই করেছে ওই পর্যন্ত সরকার বাস্তবায়ন করতে রাজি। সইয়ের পর যে ঘটনা ঘটছে, অর্থাৎ সাংবিধানিক আদেশে যেসব কথা আছে সেটি বিরোধী দল চাচ্ছে সেটি সহ, অর্থাৎ জুলাই সনদ, এর ভিত্তিতে যে সাংবিধানিক আদেশ এবং পরিষদের তো শেষ হয়ে গেছে, কারণ পরিষদ 1 মাসের মধ্যে যেহেতু শপথ নেয়নি। এখন গণতন্ত্র চলে কিন্তু পারস্পরিক আস্থার উপর। সেখানে যদি ন্যূনতম আস্থা না থাকে, তাহলে কিন্তু গণতন্ত্র কার্যকর হবে না, কাজ করবে না। আমরা আশা করি এখনও মাত্র 2 মাস সরকারের বয়স হলো, এই 2 মাসেই একটা বিরোধী দলের কাছ থেকে যদি বড় ধাক্কা পায় বা ধাক্কা আসে, তাহলে সরকারের জন্য আরেকটু বিপদ মনে হবে। একদম। আমাদের সময় একদম কম। আমি যদি ছোট্ট করে একটা মন্তব্য ফজলুদ্দিন বাবুল আপনার কাছ থেকে নিতে পারি, মানে 1 বছর আগেও কিন্তু আপনারা মাঠে ছিলেন, এবং 1 বছর পরে এসে এখন মুখোমুখি অবস্থানে আস্থার একটা সংকট তৈরি হয়েছে, সেটা কিভাবে দূর করার জন্য আমার মনে হয়েছে যে আমরা যদি দিন শেষে সবাই চিন্তা করি আমাদের বাংলাদেশটাকে বাঁচাতে হবে, আমরা আমাদের সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে, এবং আমরা মেজরিটি পেয়েছি, তার মানে আমরা একাই সরকার নয়, আমরা বিরোধী দলকেও এখানে চাই, এবং বিরোধী দলের তাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করবে। বাকযুদ্ধ নয়, দ্বিমত থাকবে, বহুমত থাকবে, তারপরেও যেন আমরা একটা ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে সবাই যেন এক থাকি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবার উপর বাংলাদেশ। এটা যেন পররাষ্ট্রনীতিতে বলেন, জরুরি অবস্থায় বলেন, দেশের মানুষের জন্য বলেন, আমরা যেন সবাই এক থাকি, সুন্দর করে বাংলাদেশটা সামনে এগিয়ে নিতে পারি।